আসসালামু আলাইকুম। আঁধারের বুকে এক ফালি চাঁদ। দাদি অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি আয়ান? আমাদের ছেলে কত বড় হয়ে গেছে! সেই ছোটটি দেখেছিলাম ইটালি যাওয়ার আগে, তাই তো? চেহারাতে তো কত মিল! কিভাবে চিনলাম না তোমাকে? আয়াজ কোথায় দাদু ভাই? আয়ান বলল, বাবা অফিসে গেছে, সকালে একটি মিটিং আছে, দুপুরে চলে আসবে। ওহ, তাহলে দাদু ভাই তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো, আজ আমরা একসাথে খাবো, কেমন? দুপুরে সবাই আজ একসাথে খেতে বসলো। শিহাব, আয়াজ সহ রোদেলা, আয়ান, দাদা দাদি। পুরো টেবিলটা আজ ভরা লাগছে। এতদিন যা খালি খালি ছিল। দুপুরের একটু আগে এসে ফ্রেশ হয়ে খেতে বসলো শিহাব আর আয়াজ। এদিকে শিহাবের বাবা আমির শিকদার আয়াজের সাথে কিছু কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় শিহাবের মা বলল, তা আয়াজ, বিয়ে শাদির কথা কিছু ভাবলে? আর কতদিন এভাবে একা একা থাকবে শুনি? মুহূর্তেই আয়াজের খাওয়া বন্ধ হয়ে গেল। কি মনে করে যেন চট করে তাকালো রোদেলার পানে, কিন্তু রোদেলা আজ অদ্ভুতভাবে শান্ত, যেন কিছু শোনেইনি। এমনকি আজ আয়াজের দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আয়াজ আর চোখে একবার রোদেলাকে দেখল। রাতের কথা চিন্তা করে আয়াজের হৃদয় ভেঙে হাহাকার বের হলো দীর্ঘশ্বাসের হয়ে। মাথা নিচু করে আয়াজ উত্তর দিল, আসলে আন্টি, এখন আর এমন কোনো ইচ্ছা নেই। বেশ তো আছি আয়ান আর আমি, তাই না আয়ান? জানতে চাইল আয়াজ। আয়ান জবাবে মুচকি হাসলো এবং চোখ তুলে তাকালো রোদেলার দিকে। রোদেলার দিকে তাকিয়ে ভাবলো, রোদেলা আজ এত শান্ত কেন? নিজের হাতে কিন্তু ধীরে ধীরে খাচ্ছে রোদেলা। নতুন আর কাউকে লাগবে না, যে আছে তাকেই লাগবে। রোদেলার দিকে তাকিয়ে জবাব দিল আয়ান। আয়াজ পুরো ব্যাপারটা বুঝতে পারলো। জি রোদেলা কে উদ্দেশ্য করে আয়ান যে রোদেলাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে তা আয়াজ খুব ভালো করে বুঝতে পেরেছে। তবুও হেসে জবাব দিল, আমার ছেলের আর কাউকে লাগবে না, আমি হলেই চলবে। দেখলেন আন্টি? আয়াজের মুখে এই কথাগুলো শুনে রোদেলার মনে এক অদ্ভুত বেদনার সৃষ্টি হলো। মনে হলো মানুষটা খুব নিষ্ঠুর, একদম ভালো না, কখনো আর কথা বলবে না এই লোকের সাথে, থাকুক সে তার মতো। কি মনে করে নিজেকে? এক তো আমার গায়ে হাত তুলেছে, আবার সরিও বলেনি। সেই মুহূর্তে শিহাব বলে উঠল, থাক না মা, ওকে ওর মতো চলতে দাও। আর আয়াজ, তুইও ভেবে দেখ, তোর যা ইচ্ছা তাই কর, তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। এর মধ্যে শিহাবের মা বলে উঠল, তুই বা কাকে বলিস? ফারিয়ার মৃত্যুর পর কত করে বললাম তোকে, রোদের জন্য হলেও আবার বিয়ে করতে, সংসার কর, কত কাল একা থাকবি? তোর সেই একই কথা, সৎ মা আর রোদেলাকে আদর করবে না। কথাগুলো বলেই একটু দম নিলেন শিহাবের মা। আবার বললেন, দেখ, জীবনটা অনেক বড়, এভাবে একা একা চলা যায় না। বৃদ্ধ বয়সের জন্য হলেও একটা সঙ্গী দরকার। সব সৎমতো খারাপ হয় না। পরিচিতের মধ্যে এমন কাউকে খুঁজতাম যে রোদেলাকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখত, আমার সোনার সংসারটাকে আগলে রাখত। তা না, তুই বুঝলি না। একটা সন্তানের জন্য শুধু বাবাই যথেষ্ট নয়, বাবা মা দুজনেরই ভালোবাসা সমানভাবে লাগে। দেখো আয়াজ, আমি বলি কি, আয়ান ছোট, তুমি থাকো ব্যবসার কাজে ব্যস্ত, আয়ানের মা প্রয়োজন, মায়ের ভালোবাসা প্রয়োজন। আয়ানকে তুমি ঠিক কতখানি সময় দিতে পারো? বুকে হাত দিয়ে বলতে পারবে? ওর স্কুলে ওর সাথে যেতে পারো? প্যারেন্টস ডেতে ওর সাথে যেতে পারো? ওর যে কোনো বায়না তুমি সবসময় মেটাতে পারো? সারাদিন ছেলেটা বাসায় একা একা থাকে, কখনো ভেবে দেখেছো সব কাজ আয়ান একা একা করে ওর কাছে কেমন লাগে?
আমার এক পরিচিত পাত্রী আছে, বয়স 32 থেকে 33 হবে, ডিভোর্সি, কারণ মা হতে পারবে না, তাই ওর প্রথম সংসারটা টেকেনি। দ্বিতীয়বার যদি তোমার সাথে বিয়ে হয়, ও মন দিয়ে সংসারটাকে আগলে রাখবে, আর আয়ানকেও নিজের সন্তানের মতো আগলে রাখতো। তুমি বললে আমি কথা বলে দেখতে পারি আয়াজ। এক সময় আয়ান বড় হবে, ওর ক্যারিয়ার, সংসার হবে, ও তো ব্যস্ত হয়ে যাবে, যেমনটা তুমি ব্যস্ত। তুমি পড়ে থাকবে একা, কথা বলার, সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। একটি ভুলে তো আর জীবন থেমে থাকতে পারে না, তাই না? আর শিহাব, তোকে বলি, আমরাই বা কয়দিন বেঁচে আছি বল? রোদেলার বিয়ে হয়ে যাবে, পরের ঘরে চলে যাবে, আর তোর কি হবে ভেবেছিস কখনো? আমার সন্তানের একাকিত্বের কথা ভাবলেই মন খারাপ হয়ে যায়। একবার আমাদের জায়গায় তুই নিজেকে দাঁড় করিয়ে দেখ। সন্তানের একাকিত্ব কোনো বাবা মাই মেনে নিতে পারে না। তাই বলি কি, বয়স তো বেশি হয়নি, তোমাদের নিজেদের নিয়ে একটু ভাবা উচিত বাবা। রোদেলার বিয়ের কথা শুনেই কেন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আয়াজের, তবে চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। এদিকে রোদেলারও কেমন যেন লাগছে, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। এতক্ষণে রোদেলা মুখ তুলে চাইল আয়াজের দিকে, না তাকিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলল, বাবা যদি বিয়ে করতে চাই আমার কোনো আপত্তি নেই দাদি, বরং আমি নিজেও বাবার একাকিত্ব নিয়ে ভাবি। আর সব সৎমা খারাপ হয় না, কিছু সৎমা ভালো হতে পারে। কথাটি বলেই আবার মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী হয় রোদেলা। তবে কথাটি যে আয়াজকে উদ্দেশ্য করে বলেছে এটি বুঝতে অসুবিধা হলো না আয়াজের। শিহাব চেয়ে রইল মেয়ের পানে। মেয়েটি কি একটু বড় হয়ে গেছে? শিহাবের কাছে তো এখনও রোদেলা ছোট্টটি রয়ে গেছে। তারপরও কত বড় একটি কথা অনায়াসে বলে ফেলল রোদেলা। আয়াজকে উদ্দেশ্য করে শিহাবের মা আবারও বলল, মেয়েটিকে তাহলে আসতে বলি বাবা। আয়াজ ভাবল বিয়ে হোক বা না হোক, রোদেলাকে ওর থেকে সরাতে এই সুযোগটা কাজে লাগাবে। রোদেলা বুঝুক, বিয়ে কোনো ছেলে খেলা নয় যে চাইলাম আর খেললাম। বিয়ের সংসার একটা জার্নি, যা অসম বয়সের দুটি মানুষের জন্য কতটা কষ্টকর তা ওকে বুঝতে হবে। শুধু ধর্মীয় স্বীকৃতি থাকলে আমরা যা চাই তা করতে পারি না। আমরা একটা সমাজে বাস করি, সামাজিক নিয়মকানুন ও তো আমাদের মানতে হয়। রোদেলা ও আয়াজের ব্যাপারে কাউকে কখনো কিছু জানাতেও দেওয়া চলবে না। কেউ বুঝবে না, তাই রোদেলার পাগলামি বেড়ে যাওয়ার আগেই তাকে থামাতে হবে। এসব ভাবতে ভাবতে আন্টির উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে করেন, তবে কথা দিচ্ছি না, আগে মিট করি, দেন সিদ্ধান্ত নেব। বলে শিহাবকে নিয়ে উঠে গেল আয়াজ অফিসের উদ্দেশ্যে। এদিকে পিছনে রেখে গেল দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের একটি হৃদয়। আয়াজ ফিরে চাইল না, দেখল না ওর একটি কথায় অপর মানুষটির কতটুকু যন্ত্রণা হচ্ছে। রোদেলা আর খাবার শেষ করতে পারল না। একবার চোখ তুলে চাইল আয়ানের দিকে, টলমল চোখে রোদেলা ওর দিকে চেয়ে আছে। আয়ান বুঝল সেই চোখের ভাষা। রোদেলার মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। কি করে পারলো লোকটা ওর অভিমান না ভাঙিয়ে অভিমানের পাল্লা আরো ভারী করে দিতে? গাড়ি চালাচ্ছে আয়াজ। শিহাব বলল, তুই কি আসলেই বিয়ে করবি? করতেই পারি, কেন, সমস্যা কি? না, সমস্যা নেই, আমার আর কি সমস্যা? তোর জীবন, তোর সংসার, তোর ফিজিক্যাল নিড, আমার কি? বলে চোখ টিপ মারল শিহাব। থাকতেই পারে, আমি তো পুরুষ, সেক্সুয়াল নিড থাকবেই, কিন্তু তোর তো নেই। শিহাব, মানে কি বলতে চাস তুই আমি পুরুষ না? আয়াজ, হলে তো নিট থাকতোই, ডক্টর দেখা শালা।
শিহাব, এতদিন এত বছর কিভাবে কি করলি শালা? আমাকে আসছে জ্ঞান দিতে। তুই কি করছিস? সব নিট বাথরুমে সারছিস? আয়াজ, তাও তো আমার আছে, তোর তো তাও নেই শালা, বলেই দুজনে হেসে ফেলল। ভেতরে ভেতরে আয়াজের একটু লজ্জাবোধ হচ্ছে। ইদানিং শিহাবের চোখের দিকে তাকিয়ে কথা বলতে আয়াজের লজ্জাবোধ হয়, জানে না কেন। ইচ্ছেতে হোক আর অনিচ্ছাতেই হোক, শিহাব যে ওর শ্বশুর হয়ে গেছে ধর্মীয়ভাবে, এটা চিন্তা করলেও আয়াজের লজ্জা লজ্জা পায়। ছেলে বড়ই লাজুক। অনেকদিন পর সেই ভার্সিটির লাইফের মতো মন খুলে কথা বলল দুই বন্ধু। এখন তো তারা দুজন শুধু হয় বিজনেস, না হয় বাচ্চা টাইপের কথা বাচ্চা নিয়ে বাবা টাইপের কথা বলে। শিহাব, ও ভালো কথা, শিপ্রা আসবে আজ, তিনজন অফিসে আড্ডা দিব আজকে। অনেক দিন শুধু তিনজনে একসাথে বসে আড্ডা দেয় না। কিছুক্ষণ চুপ থেকে আয়াজ বলে উঠল, শিপ্রা কেন আজও বিয়ে করেনি তা নিশ্চয়ই জানিস শিহাব। শিহাব, জানি, কিন্তু এখন ওসব নিয়ে আর ভাবি না, সম্ভব না। দেখ রোদেলা মেয়ে মানুষ, আমাদের সমাজ ব্যবস্থা তো জানিস। ঘরে সৎমা থাকলে সেই সৎমা যতই আদর করুক, কোনো পরিবার সে মেয়েকে বিয়ে করাতে চায় না। আর তাছাড়া শিপ্রাকে কেন মানুষের কথা শুনতে হবে? ও যতই মন থেকে রোদেলাকে আদর করুক, ভালোবাসুক, মানুষ দুটো কথা শোনাতে ছাড়বে না। আর আমি চাই না আমার মেয়ে ঘরে সৎমা থাকার কারণে শ্বশুরবাড়িতে বা সমাজে অবহেলার শিকার হোক। সেটা আমি সহ্য করতে পারবো না রে। তাই এসব নিয়ে আর ভাবতে চাই না। শিপ্রার অনুভূতিকে আমি সম্মান করি, কিন্তু ওর অনুভূতিকে প্রাধান্য দেওয়া যে আমার পক্ষে এখন সম্ভব নয়। আর তুই কি চাস? শিপ্রাকে নিয়ে তুই কি ফিল করিস? জানতে চাইল আয়াজ। শিহাব নীরব রইল, কোনো প্রতিউত্তর করল না। রোদেলার বিয়ের কথা উঠতেই আয়াজের মনে হলো রোদেলার কথা। আজ রোদেলা একবারও তার দিকে তাকায়নি, কথা তো দূর। এটাই তো চাইছিল আয়াজ, এজন্যই তো বিয়েতে মত দেওয়ার এই নাটক করেছে আয়াজ। তবে কেন ওর বুক ফেটে ভেঙে যাচ্ছে, দীর্ঘশ্বাস বের হচ্ছে, মনে হচ্ছে বুকে কোথাও কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। এরই মাঝে আয়ানের সাথে বলা কথাগুলো মনে পড়ে গেল আয়াজের। গতকাল রাতে রোদেলার সাথে কথা কাটাকাটির পর বিক্ষিপ্ত মেজাজ যে যখন রুমে আসলো, দেখলো আয়ান জেগেছিল। আয়ান বলেছিল, রোদেলাকে আমাদের সাথে নিব পাপা? রোদেলাকে আমার মা বানিয়ে দাও প্লিজ পাপা। আয়ানের কথাগুলো শুনে আয়াজের বুকটা ধক করে উঠেছিল। ছেলেটি এমন অনুনয় করে কখনোই কিছু চায়নি বাবার কাছে, কিন্তু আজ রোদেলাকে চাইছে। রোদেলা যে ওর জন্য সামাজিকভাবে বৈধ নয়, নিষিদ্ধ রোদেলা আয়াজের জন্য। কিন্তু আয়ানকে তা কে বোঝাবে? আয়ান ছোট, বুঝতে নারাজ। কোনোভাবেই আয়ানকে মানাতে পারছে না আয়াজ। আয়াজ না পেরে ছেলেকে ধমকে উঠলেন, বললেন, এটা সম্ভব নয়, যা বোঝো না তা নিয়ে ছেলে মানুষই করো না আয়ান। রোদেলা তো প্রায় তোমার বয়সী, ও কি তোমার মা হয়? ও নিজেই তো বাচ্চা, ও আমার থেকে 21 বছরের ছোট বাবা। তুমি না আমার ম্যাচিউর বাবা। আয়ান, আমি কিছুই শুনতে চাই না পাপা, রোদেলাকে আমার আম্মু করে দাও, রোদেলাকে আমার চাই, ব্যাস। আয়ান একটি কথাও নয় বলে ধমকে উঠল আয়াজ। প্রমিস করো কাউকে এই বিয়ের বিষয়ে কিছুই বলবে না। প্রমিস মি আয়ান, বলল আয়াজ। আয়ান, ওকে প্রমিস পাপা, কিন্তু দেখো রোদেলা তোমাকে কিছুতেই ছাড়বে না। ও তোমাকে ভালোবাসে, আমাকেও ভালোবাসে, ও সবার মতো নয়। আয়াজ এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঘুমাও আয়ান। সেই রাতে আর আয়াজের চোখে ঘুম ধরা দেয়নি, তাই রাত 3টায় রোদেলার রুমে রোদেলাকে দেখতে গিয়েছিল। বর্তমান, আচ্ছা শিহাব, তুই আমাকে কতটা বিশ্বাস করিস? বলল আয়াজ। শিহাব, নিজের থেকেও বেশি।
এত বেশি যে আমার কিছু হয়ে গেলে আমি নিশ্চিন্তে রোদেলাকে তোর হাতে দিয়ে মরতে পারবো। যদি কোনো ভুল করে জিজ্ঞেস করলো আয়াজ। তোর সব ভুল মাপ, বলল শিহাব। ভুলটা যদি অনেক বড় হয়, জানতে চাইলো আয়াজ। তারপরেও মাফ, কারণ আমি জানি এমন কোনো ভুল নেই যেটা তুই ইচ্ছাকৃতভাবে করবি বা কোনো খারাপ নিয়তে করবি। আমি তোকে চিনি, তাই, বলল শিহাব। কি নিয়ে এত ভাবছিস? তুই চাইলে তো আমি আমার কলিজাটা কেটে তোরে সিঙ্গারা বানিয়ে খাওয়াতে পারি, বলেই চোখ মারল শিহাব। তোর কলিজায় হাত দিয়েছি, মনে মনে ভাবল আয়াজ। আয়াজ, তুই ভালো হবি না শালা, বলেই দুই বন্ধু হেসে উঠল। আয়াজ চুপচাপ দীর্ঘশ্বাস ছাড়ল। মনের গভীরে কোথাও যেন একটা অপরাধবোধ ওকে কুরে কুরে খাচ্ছে। শিহাবের দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারল না আয়াজ। ভাবছে, যাকে এত বিশ্বাস করে, ভরসা করে, ওর জীবনের সব থেকে মূল্যবান জিনিসটি গচ্ছিত রাখতে পারবে শিহাব, সেই ব্যক্তিটি ওর সাথে সব থেকে বড় বিশ্বাসঘাতকতা করেছে। কেমন লাগবে শিহাবের? কেমন হবে ওর প্রতিক্রিয়া যখন ও প্রথমে এই ব্যাপারটি জানবে? আর ভাবতে পারছে না আয়াজ। যদিও আয়াজ নিজের ইচ্ছায় কিছু করেনি, বিয়েটা ছিল সম্পূর্ণ কাকতালীয় এবং অ্যাক্সিডেন্টাল, কিন্তু আয়াজের মনের ভেতর যা চলছে সেটা তো অ্যাক্সিডেন্টাল বা কাকতালীয় নয়। কেন মনের মধ্যে বারবার নিষিদ্ধ অনুভূতিগুলো উকি মারছে? কেন বারবার রোদেলার চেহারা ভেসে ওঠে ওর চোখের সামনে? সেই নিষিদ্ধ স্পর্শের কথা ভাবলে কেন বারবার শিহরিত হয় ওর দেহ মন? ভাবতে ভাবতে অফিসের সামনে চলে আসলো ওরা দুজন। পাশাপাশি বসে আছে মুনতাসির ও রোদেলা, একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। মুনতাসির রোদেলার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, রোদেলাও যেন চোখে চোখে হাসছে। মুনতাসির ভুরু নাচিয়ে রোদেলাকে জিজ্ঞেস করলো, কি? রোদেলা উত্তর করতে পারল না, মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। মুনতাসির আলতো হাতে রোদেলার এক হাত ধরল। নরম তুলতুলে হাতটা যেন কাশফুলের নরম ছোঁয়া। রোদেলা কেমন কাঁচুমাচু করছে, শরীর কেমন কেঁপে কেঁপে উঠছে মুনতাসিরের একটু ছোঁয়ায়। মুনতাসির, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি রোদ। গোপনে মনের গভীরে তোমাকে আমি অনেক ভালোবেসেছি রোদেলা। তাহলে দাদিকে বললেন কেন আপনি বিয়ে করতে রাজি? মুনতাসির, ওইটা তো এমনি বলেছি, বিয়ে কি করতাম নাকি? আমার মনে যখন শুধু তোমার অস্তিত্ব, জীবনে আর একজন কিভাবে আসবে সোনামণি? রোদেলা, সবসময় ভালোবাসবেন এভাবে, কখনো ছেড়ে যাবেন না তো? মুনতাসির বলল ভাবুক হয়ে, আমার জীবন তুমি, আমার ইহকাল তুমি, আমার পরকাল তুমি। তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার দরজা যে আর খোলা নেই রোদ। রোদেলা লজ্জায় রাঙা বউয়ের মতো হয়ে গেল। মুনতাসিরের খুব লোভ লাগলো ছোট মেয়েটিকে একটু ছুঁয়ে দেওয়ার, নরম তুলতুলে গালে একটু ভালোবাসার স্পর্শ দেওয়ার, ঘন কালো কেশ রাশিকে ছুঁয়ে একটু বেলি ফুলের সুবাস নেওয়ার। আজ মুনতাসির নিজেকে সংযত করল না, ছুঁয়ে দিল রোদেলার নরম তুলতুলে গাল। চোখগুলো ধরে কাছে টেনে আনলো, একটু মিশিয়ে নিল রোদেলাকে নিজের বুকের সাথে। রোদেলা থরথর করে কাঁপছে। মুনতাসির রোদেলার কাঁপুনি দেখে মৃদু হাসলো। ভয় করছে রোদ পাখি, বলল মুনতাসির। রোদেলা কাঁপতে কাঁপতে চোখ তুলে তাকালো মুনতাসিরের দিকে। এ তো তার প্রতীক্ষিত সেই প্রেমিক পুরুষ, যাকে সে গোপনে অভিসারে কত ভালোবেসেছে। রোদেলা চোখ দুটো দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এত সুখ কপালে সইবে তো, ভাবল রোদেলা।
পেয়ে গেছি, আমি মুনতাসির সাহেবকে পেয়ে গেছি, ভাবল রোদেলা। মুনতাসির যেন রোদেলার মনের দ্বিধাগুলো বুঝতে পারল। রোদেলাকে আর সময় না দিয়ে হ্যাচকা টানে নিজের আরও কাছে নিয়ে আসলো। ততটাই কাছে, ঠিক যতটা কাছে আসলে একজন আরেকজনের হৃদয়ের স্পন্দন শুনতে পায়। মুনতাসির আলতো হাতে রোদেলার চিবুক ধরে মুখটা উপরে তুলল। মুচকি হেসে গভীর নয়নে রোদেলাকে পর্যবেক্ষণ করলো। হঠাৎ রোদেলা কিছু বুঝে ওঠার আগেই রোদেলার গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের সাথে মিলিয়ে দিল মুনতাসিরের ঠোঁট। রোদেলা পৃথিবীর রোদেলার পৃথিবী থমকে গেল। হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গেল। কি রোদেলা কি কিছু বুঝতে পারছে না? চোখ দুটি বন্ধ করে ফেলল। এমন কেন লাগছে? কোথাও যেন এক ব্যথা অনুভব করছে রোদেলা। এ হয় বুঝি ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ? দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও যখন মুনতাসির রোদেলাকে ছাড়ছে না, তখন রোদেলা নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। মুনতাসিরের থেকে ছোটার জন্য রোদেলা মুনতাসিরের বুকের ভেতর থেকে ছটফট শুরু করলো। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর মুনতাসির রোদেলার ঠোঁট ছেড়ে হাতের আঙুল দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে রোদেলার দিকে তাকালো। তাকিয়ে বলল, এত নড়াচড়া করছো কেন? খেয়ে ফেলবো নাকি তোমায়? খেয়েই তো ফেলছিলেন, হাঁপাতে হাঁপাতে বলল রোদেলা। মুনতাসিরের দুষ্টু বুদ্ধি খেললো মাথায়। জিজ্ঞেস করলো, এভাবে খায়? বোকা রোদেলা কিছু না বুঝেই উত্তর করলো, কিভাবে খাই তাহলে? মুনতাসিরের দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ ভেবে ঠুস করে রোদেলার ঠোঁটে একটা কামড় মেরে বসলো। রোদেলা আ করে চিৎকার দিয়ে মুনতাসিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রোদেলা চোখ খুলতেই কোমরে ব্যথা অনুভব করলো। চোখে আশেপাশে বুলিয়ে দেখলো নিচে পড়ে আছে এবং কোলবালিশটাও নিচে পড়ে আছে। বুঝতে পারলো এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। লজ্জায় নিজের গালে নিজেই ঠাস করে একটা থাপ্পড় মারল রোদেলা। ছি, কিভাবে এত নোংরা একটা স্বপ্ন দেখলো, তাও এই ফাজিল লোকটাকে নিয়ে, যে নাকি বউ রেখে আরেকটা বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। মনে মনে নিজেকে উত্তম মাধ্যম দিল রোদেলা। এত খারাপ চিন্তা ভাবনা ওর মাথায় কি করে এলো? ছি ছি ছি, লজ্জায় মুখ দেখাতে পারছে না নিজেকে নিজে। দুপুরে খাওয়ার পর একটু ভাত ঘুম দিয়েছিল রোদেলা। গতকাল রাত জেগে কান্না করার কারণে ঘুম পুরোপুরি হয়নি, তাই দুপুরে খাওয়ার পর একটু ঘুম ধরছিল। ঘুমোতে যাওয়ার আগেও মন খারাপ ছিল রোদেলার। কান্না করছিল মেয়েটা। কিভাবে পারলো তার মুনতাসির সাহেব বিয়ের জন্য রাজি হয়ে যেতে? একবারও ভাবলো না রোদেলার কথা। এসব ভাবতে ভাবতেই রোদেলার কখন যেন ঘুম পেয়ে গিয়েছিল, নিজেও বলতে পারে না। মুনতাসির সাহেব যদি জানতে পারে তাকে নিয়ে এমন একটা স্বপ্ন দেখেছে, রোদেলা কিভাবে যাবে ওই লোকের সামনে? লোকটা তাকে কত নির্লজ্জ না ভাববে। রুমে বসে আছে আয়ান ও রোদেলা। নীরবতা ভেঙে আয়ান বলে উঠল, জানো, তোমাকে আমার ভীষণ পছন্দ। আচ্ছা, তুমি কি সত্যি বাবার কথা শুনবে? রোদেলা, কি করব তাহলে? উনি তো আমার কথা শুনবে না আয়ান, তুমি আমার কথা শুনবে। আমিও তো তোমার ছেলে। তুমি তো বলেছিলে আমাকে সন্তান হিসাবে কবুল করেছো। তাহলে শুধু বাবার কথা শুনবে কেন? আমি কি কিছু নই? বলতে বলতে চোখে পানি চলে আসলো আয়ানের। একটু থেমে আয়ান আবার বলতে শুরু করলো, জানো, কত মেয়ে বাবাকে চাই, কিন্তু তারা আমাকে মন থেকে চায় না। তুমি আমি বুঝতে পারি, বাবার সামনে আমাকে আদর করার অভিনয় করে, কিন্তু আড়ালে আমাকে পছন্দ করে না। তাদেরও আমার পছন্দ নয়, কারণ তাদের মধ্যে আমি আমার মা খুঁজে পাই না। তারা সবাই বাবাকে দেখে, বাবার টাকা পয়সা দেখে বাবাকে চাই। আমাকে কারো প্রয়োজন নেই। কিন্তু তুমি অন্যরকম। তোমার তো বয়স অনেক কম, আমার চেয়ে মাত্র 4 বছরের বড়, কিন্তু তোমার মধ্যে আমি আমার মাকে দেখি। কারণ তোমারও মা ছিল না, তাই তুমি জানো মায়ের অভাব কেমন। প্লিজ আমার মা হও, প্লিজ আমাকে ছেড়ো না।
আমার মা বাবা দুজনকেই চাই। কথাগুলো বলতে বলতে আবার কান্না করে দিল আয়ান। যেন কতদিনের জমানো কত কথা, কত কষ্ট রোদেলাকে অকপটে বলে ফেললো, কান্নাও করে ফেললো। রোদেলার ভীষণ কান্না পেল, খুব খারাপ লাগলো ছেলেটার জন্য। মায়ের অভাব যে কতটুকু গভীর এবং যন্ত্রণাদায়ক তা রোদেলা জানে। শুধু বাবাকে বা অন্য কাউকে কখনো বুঝতে দেয়নি রোদেলা। আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার বাবা না চাইলেও আমি তোমার মা। তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়ে দিলেও তুমি আমার সন্তান। আল্লাহকে সাক্ষী রেখে সবার সামনে আমি সন্তান হিসাবে তোমাকে কবুল করেছি। স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, কিন্তু মা সন্তানের ডিভোর্স হয় না। আজ থেকে আমাকে মা বলে ডাকবে, কেমন? আর মা হওয়ার জন্য কোনো বয়স লাগে না। আল্লাহ মেয়েদেরকে এমনি মাটিতে একটি অনুভূতি ভিতরে দিয়ে দেয়, বুঝলে? এই অধিকার আমি তোমাকে দিয়েছি, যা তোমার বাবাও কেড়ে নিতে পারবে না। আয়ান রোদেলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলে উঠল, মা। মা ডাকটি শুনে কেমন এক অদ্ভুত অনুভূতি হলো রোদেলার। হয়তো মা রোদেলা নিজে কাউকে কখনো মা বলে ডাকতে পারেনি, তাই মা ডাকটি এত সুমধুর লাগলো ওর কানে। যেন এক অলিখিত চুক্তি সম্পাদিত হলো মা ও ছেলের মধ্যে। আজ আয়ানের খুশির দিন। অফিস রুম। আয়াজ ও শিহাব অফিসে ঢুকেই দেখে শিপ্রা এসে বসে আছে। দুজনই সারপ্রাইজ হয়ে যায়। কি রে, কখন এলি? জিজ্ঞেস করলো আয়াজ। এই তো 10 মিনিট। তোর কি অবস্থা? জিজ্ঞেস করলো শিপ্রা। শিহাব, আমিও কিন্তু আছি। শিপ্রা, তুই তো সব সময় থাকিস, তাই বলে কোনো কিছু জানতেও চাইবি না? রাগ করে বলল শিহাব। আয়াজ বলল, জেলাস? শিহাব, জেলাস আর আমি চাইলে? আয়াজ, কি তুই চাইলে? কথাটি আর শেষ করলো না শিহাব, কথা প্রসঙ্গে পাল্টাতে বলল, আমি খাবারের অর্ডার দিয়ে আসি। কি খাবে, ঠান্ডা নাকি গরম? আয়াজ, আমি কফি। শিপ্রা, আমি কোল্ড কফি। আয়াজ, তো বাড়ির সবাই কেমন আছে শিপ্রা? শিপ্রা, ভালোই আছে। মায়ের শরীরটা একটু খারাপ, বুঝিসই তো, বয়স হয়েছে, হাঁটুর ব্যথা বেড়েছে, সাথে ডায়াবেটিস। এমনি সব কিছু ঠিক, শুধু আমাকে নিয়ে টেনশন। শিহাব মাথা নিচু করে সব শুনছে, কিন্তু মুখে কোনো জবাব দিচ্ছে না, যেন কিছু বলার নেই। আয়াজ লক্ষ্য করলো, হঠাৎ বলল, শিপ্রা, বিয়েটা করে ফেল, আর কত? শিপ্রা, আছে নাকি কেউ তোর হাতে? বলে শিহাবের দিকে তাকালো। শিহাব নিশ্চুপ। শিপ্রা একটু মনক্ষুণ্ণ হলো। শিহাব সবসময় এমন, কোনো এক অদৃশ্য বাধায় বাধা শিহাব যেন। আয়াজ, আছে, ইটালি সেটেলড, সামনের মাসেই আসবে বিডিতে। আসলে তোর সাথে আলাপ করিয়ে দিব। আনম্যারিড, বিজনেসের চাপে বিয়ের সময় পেরিয়ে গেছে, তবে এখন সংসারী হতে চাচ্ছে। জেন্টলম্যান, আমার দিক থেকে অল ওকে। শিপ্রা, তাহলে তো ভালোই, তুই সার্টিফিকেট দিলে তো আর বলার কিছু থাকে না। আচ্ছা থাক, এখন বাদ দে, পরেরটা পরে। এখন বল আয়ানের কি অবস্থা? বলল শিপ্রা। আয়াজ, ভালো। বাংলাদেশ এসে আরও ভালো আছে। এখানে থাকবি নাকি আবার ইটালি ব্যাক করবি? এখানেই থাক না, এখান থেকেও তো ম্যানেজ করা যায়, কি বলো? শিহাব বলল। শিপ্রা। শিহাব, আমিও তো তাই বলছি, অনেক দিন তো নির্বাসনে রইলি, এবার চলে আয় নিজ বাড়িতে, নিজ দেশে, সবাই মিলে থাকবো। তুই থাকলে আর নিজেকে একা মনে হয় না। এমন সময় সেক্রেটারি কফি নিয়ে ঢুকলো। সবাই কফি খাচ্ছে, এমন সময় শিহাবের একটা ফোন এলো। শিহাব বাইরে চলে গেল। আয়াজ, সত্যি রাজি? শিপ্রা, তোর কি মনে হয়? আয়াজ, শিহাবের সাথে কথা বল, ওর মতের পরিবর্তন হতেও পারে। ওর সমস্ত চিন্তা রোদেলাকে নিয়ে, কিন্তু আমি জানি তুই রোদেলাকে নিজের মায়ের মতো ভালোবাসবি। এটা শিহাবকে বোঝা। রোদেলার সাথে মিশে আন্টি হয়ে না, মা হয়ে মায়ের মতো মিশবি। রোদেলা তোর মধ্যে মায়ের ভালোবাসা পেলে নিজে থেকেই বুঝবে। আর আমি যতটুকু রোদেলাকে বুঝি,
শিহাবের বিয়ে নিয়ে রোদেলার অমত নেই, তবে তুই ওকে যতটা ভালোবাসিস তা ওকে বোঝাতে হবে। ও ঠিক বুঝে যাবে শিপ্রা। ফারিয়ার মৃত্যুর পর রোদেলার মা হতে চেয়েছি, কিন্তু শিহাবের ওই এক কথা, সৎ মায়ের মেয়েকে ভালো চোখে কেউ দেখবে না, ভালো সম্বন্ধ আসবে না বলেই দীর্ঘশ্বাস ছাড়ল শিপ্রা। সেই চিন্তা আমার উপর ছেড়ে দে, তুই শুধু ওর মা হ, বলল আয়াজ। দেখবি সবকিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। এমন সময় ঝড়ের গতিতে প্রবেশ করলো শিহাব। গাজীপুরে যেতে হবে দ্রুত, এখানে শ্রমিকদের নিয়ে একটু ঝামেলা হয়েছে। আজ চল, দ্রুত বের হতে হবে। তুই কি যাবি সাথে শিপ্রা? যাওয়া যায়, আজ আমার অফ ডে, সো নো প্রবলেম। তোদের সাথে একটু বেশি সময় কাটানো গেল, বলল শিপ্রা। আয়াজ, তাহলে চল দ্রুত বেরিয়ে যাই। আর শিহাব, বাসায় কল করে জানিয়ে দে আজ ফিরতেও পারি নাও পারি, কারণ প্রবলেমটা সলভ করতে দেরি হয়ে যেতে পারে, এত রাতে আর ব্যাক নাও করতে পারি। শিহাব ওকে বলেই কল করে মাকে জানিয়ে দিল আজ আসবে না। আধারের বুকে এক ফালি চাঁদ। রাত বাজে 11টা। আয়ান রোদেলা রুমে এসেছে। রোদেলা, কি হলো আয়ান? আয়ান, আমার ঘুম আসছে না মা, আমার রুমে চলো, একা ঘুমাতে ভয় পাই, চলো চলো। রোদেলা ভাবলো আয়ানকে রুমে ঘুম পাড়িয়ে চলে আসবে, তাই বলে উঠলো, আমার সোনা বাবা ভয় পায়, চলো মা আছি, বলে আয়ানের সাথে রুমে ঢুকলো। আয়ান, মাথায় হাত বুলিয়ে দাও, আমার মাথা ব্যথা করছে খুব। রোদেলা, আচ্ছা তাই, ওষুধ খেয়েছিলে, ঘুমাও, বলে আয়ানের মাথায় হাত বোলাতে শুরু করলো। হাত বোলাতে বোলাতে কখন যে দুজন ঘুমের দেশে পাড়ি জমালো কেউ জানে না। রাত বাজে 3টা। বাসায় ফিরে আয়াজ ও শিহাব যার যার রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। আয়াজ কি মনে করে একবার রোদেলার রুমের দিকে চোখ তুলে তাকালো, দেখলো দরজা লাগানো। অতঃপর নিজের রুমে দরজা খুলে রুমের ভিতর দেখলো অন্ধকার। নাকে ভেসে আসছে সেই পরিচিত মেয়েলি গন্ধ যা প্রতিদিন পাওয়া যায়, বেলি ফুলের সুবাস। আয়াজ ব্যাপারটাকে এত গুরুত্ব দিল না। রুমের লাইট আর জ্বালালো না আয়াজ। আয়ানের ঘুমের ডিস্টার্ব হবে তা ভেবেই কোনো মতে হাতড়ে আলমারির কাছে গিয়ে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটা টি শার্ট ও একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। 15 মিনিট পর একেবারে গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুমের দরজা হালকা খোলা থাকায় দেখলো আয়ান কিছু একটা জড়িয়ে ঘুমিয়ে আছে, তাই আয়ানের পাশে একটু খালি জায়গা পেয়ে ঘুমিয়ে গেল। যদিও সারাদিনের জার্নি শেষে নিজেকে খুব ক্লান্ত লাগছিল, কিন্তু ছেলেকে জড়িয়ে ছেলের ঘুমটা ভাঙতে ইচ্ছে করলো না। সারাদিন টায়ার্ড থাকার কারণে বিছানায় যেতেই গা এলিয়ে ঘুমিয়ে পড়লো। ভোর 5টায় আয়ানের ওয়াশরুমে যেতে হবে, তাই বিছানা থেকে কোনো মতে নেমে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে লাইট অফ করবে এমন সময় দেখে আয়াজ ঘুমিয়ে আছে আর রোদেলা তার কাছে ঘেঁষে শুয়ে আছে। আয়ান উঠে যাওয়ায় রোদেলা আরও একটু কাছে চলে এসেছে আয়াজের। আয়ানের কাছে কেন যেন দৃশ্যটি খুব ভালো লাগলো, তাই আর বিছানায় শুতে গেল না আয়ান। লাইট অফ করে কোনো মতে হাতড়ে ডিভানে শুয়ে পড়লো। কেন জানি ওর অনেক খুশি লাগছে। ভাবতে ভাবতে আবার ঘুমের দেশে তলিয়ে গেল ছেলেটি। ঘুম থেকে উঠতে আজ আয়াজের একটু দেরি হয়ে গেল। গতকাল অনেক ক্লান্ত থাকায় ইচ্ছে করে জগিংয়ে যায়নি। ঘুম থেকে উঠতেই নাকে সুরসুরির মতো টের পেল আয়াজ। শরীরে অদ্ভুত একটি ভারী অথচ তুলার মতো নরম কিছু টের পেল। চোখ মেলে দেখল নাকে মুখে বড় বড় চুল। চুলের গন্ধে সম্মোহিত হয়ে যাচ্ছে আয়াজ। খুব নরম কিছু যেন আয়াজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। একটু মাথা তুলে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল আয়াজের। রোদেলা, ও কি করে এলো এখানে? রাতে তো আয়ানের সাথে ঘুমিয়েছিল। আর আয়ানই বা কোথায়? ভাবতে ভাবতে রোদেলা নড়েচড়ে উঠল, আবারও ঘুমিয়ে গেল।
আয়াজকে আরও শক্ত করে ধরে বুকে নাক ঘষে ঘষে ঘুমিয়ে গেল। কি অদ্ভুত ভঙ্গিতে ঘুমায় মেয়েটি, ভাবল আয়াজ। অদ্ভুত অনুভূতি হচ্ছে আয়াজের হৃদয়ে, সব যেন স্বপ্ন মনে হচ্ছে। কি হচ্ছে কি এসব? যত দূরে যেতে চাচ্ছে ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে মেয়েটির সাথে। শরীর অবশ হয়ে আসছে আয়াজের। নিষিদ্ধ অনুভূতিরা যেন কিছু একটা বলতে চাইছে। মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ চলছে আয়াজের। এর মধ্যে রোদেলা বিড়বিড় করে কি যেন বলছে। আয়াজ শোনার জন্য মাথাটা আরও একটু রোদেলার কাছে নিয়ে আসলো। রোদেলা, চিন্তা করো না বাবা, আমি আছি তো। আমি থাকতে তোমার ভয় নেই, ঘুমাও, মা আছি তোমার সাথে। আয়াজ পুরোপুরি বুঝতে পারলো না, তাই আবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। রোদেলা, বলছি তো মা আছি। তোমার বুড়া শয়তান বাপ যাই বলুক, তুমি আমার ছেলে, আমার সোনা বাবা। ঘুমাও, আম্মু ঘুম পাড়িয়ে দিচ্ছি। ভাষা ভাষা তবুও আয়াজ স্পষ্ট শুনল রোদেলার কথা। বুকের ভেতর কিছু ধক করে উঠল। মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি আজ লাগছে যেন আয়াজের। এমন তো হওয়ার কথা নয়, কিন্তু মনে হচ্ছে আজকে সকালের মতো সকাল ওর জীবনে কখনোই আসেনি। এত আনন্দ, এত প্রশান্তি। হঠাৎ কিছু একটা মনে করেই আবার রাগ উঠে গেল। সাথে আর কি বলল মেয়েটা? বুড়া শয়তান বাপ? আই মিন সিরিয়াসলি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বুড়া মনে হয়? ঠিক আছে, রোদেলার থেকে না হয় বয়সে অনেক বড়, তাই বলে ও বুড়ো তো নয়, মনে মনে ভাবলো আয়াজ। যদিও ছাড়তে ইচ্ছে করছে না আয়াজের। বেড়া মানুষ, ধারণা করলাম আর কি। হঠাৎ এসব ভাবতে ভাবতেই হাতের বাঁধন আলগা হয়ে গেল আয়াজের। হালকা করে সরিয়ে দিল রোদেলাকে। চোখ এলোমেলো করে খুঁজছে আয়ানকে। বুদ্ধিটা যে ওই দুষ্টু আয়ানের বুঝতে আর বাকি নেই। চোখ সামনের দিকে তাকাতে দেখলো ডিভানে শুয়ে আছে আয়ান। আয়াজ খুব ভালো করে জানে আয়ান কি চাচ্ছে, কিন্তু আদৌ কি তা পূরণ করা সম্ভব? ওর ছোট বাবাটা জীবনে প্রথম কিছু একটা চাইলো ওর কাছে, কিন্তু আয়াজ যে অপারগ তা পূরণ করতে। আয়ান কি ক্ষমা করবে তাকে? বুঝবে তার বাবার অপারগতা? এসব ভাবতে ভাবতে বিছানা ছেড়ে নামলো আয়াজ। নামার আগে রোদেলার গায়ে চাদরটি টেনে দিল। রোদেলাকে দেখে মনে মনে ভাবলো আয়াজ, ঘুমোক মেয়েটি, ঘুমাক শান্তিতে ওর নিষিদ্ধ প্রশান্তি। ওয়াশরুম থেকে একেবারে অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে গেল আয়াজ। যাওয়ার আগে একবার রোদেলার দিকে দেখলো কি মনে করে যেন। অফিসে এসে শিহাব মিটিংয়ের ব্যাপারে জানতে আয়াজের কেবিনে প্রবেশ করলো। ইদানিং শিহাবকে দেখেই আয়াজের মনে কেমন অদ্ভুত একটা লজ্জা হয়, অপরাধবোধ জাগছে। শিহাবকে দেখেই আয়াজের কেন যেন রোদেলার ওকে জড়িয়ে শুয়ে থাকা দৃশ্যটা বারবার মনে হচ্ছে। যদিও অবৈধ বা হারাম কোনো সম্পর্ক নয়, বিবাহিত ওরা, তারপরও কেমন একটা অপরাধবোধ শিহাবকে দেখে ওর ভেতরে জেগে উঠছে। কাকে বোঝাবে এই অনুভূতিগুলো? শিহাব বা কিভাবে দেখবে? হুঁশ ফিরতেই দীর্ঘশ্বাস ফেলল নীরবে আয়াজ। শিহাব গাজীপুরে গাজীপুর সালনা একটি রিসর্টে মন্ত্রীর সাথে একটি মিটিং ফিক্সড করেছি। ভাবছি আয়ান ও রোদেলাকে নিয়ে যাব, ওদেরও একটু ঘোরাঘুরি হবে, আমাদের চুক্তিটাও সম্পূর্ণ হবে। কি বলিস? আয়াজ আর কিছুই বলল না। না করার কোনো কারণ নেই। কোন যুক্তি দিয়ে বোঝাবে শিহাবকে যে সে রোদেলা থেকে দূরত্ব চাচ্ছে? কিন্তু তা হচ্ছে না। কিছু একটা ভেবে আয়াজ বলল, তাহলে শিপ্রাকেও সাথে নেই। আমরা তো বেশিরভাগ সময় মিটিংয়ে ব্যস্ত থাকবো, ওদের টেক কেয়ার করার জন্য কাউকে দরকার। শিহাব ভাবলো ওর কথায় যুক্তি আছে, তাই বলল, ওকে, যাবে যদি যেতে চায় ওর সাথে কথা বল। আমি যাই, আমার অনেক কাজ আছে।
রিসর্ট বুকিং করতে হবে। থাক তাহলে, এদিকে কিছু গোছগাছ করতে হবে। আর তুই বাসায় জানিয়ে দে ব্যাগ করে রেডি থাকতে, রাতে বের হব আমরা। বলেই শিহাব রুম থেকে বের হয়ে গেল। আয়াজ হাতে মোবাইলটা নিয়ে শিহাবের মাকে কল দিয়ে জানালো ওদের ইনফর্ম করতে যেন সময় মতো রেডি থাকে, রাতেই বের হবে। ফোন কেটে আবার চোখ বন্ধ করেই আয়াজ ভাবনায় ডুব দিল। রোদেলার ওকে জড়িয়ে ধরে ঘুমানো দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছে না। অদ্ভুত এক প্রশান্তি ওর বক্ষস্থলে অনুভব হচ্ছিল। এই অভিজ্ঞতা তো আয়াজের নতুন নয়, কিন্তু এই অনুভূতি আলাদা লাগছে কেন? রোদেলার চুলের ঘ্রাণ নাক ডুবিয়ে স্মেল নিতে ইচ্ছে হচ্ছিল কেন? মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো নিজের হাতে সরিয়ে দিতে ইচ্ছে হচ্ছিল আয়াজের। খুব কি খারাপ হতো যদি সময়টা থেমে যেত? কি হতো এলোমেলো চুলগুলো নিজের হাতে গুছিয়ে দিলে? রোদেলার উপর তো ওর অধিকার আছে, তবে কেন এই অধিকার ফলাতে পারছে না? হালালভাবে বিয়ে করা স্ত্রী যদিও এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, সবার সামনে আনতে পারছে না, কিন্তু গোপনে নিভৃতে ও জানে রোদেলা ওর বিবাহিত স্ত্রী। এই পৃথিবীতে যদি রোদেলাকে ছোঁয়ার অধিকার কারো থাকে, সেটা শুধুমাত্র মুনতাসির চৌধুরী আয়াজ, আর কারো নয়। ভাবতে ভাবতেই টনক নড়ল আয়াজের। ছিছি, আবার এসব কি ভাবছে? কি করে রোদেলা ওর স্ত্রী হয়? এসব কি ভাবছে? ও কি পাগল হয়ে যাচ্ছে? আপনাদের নায়ক মুনতাসির চৌধুরী আয়াজের মনে রোদেলাকে নিয়ে বাসনা জাগছে, মনে কিন্তু সামাজিকতা আর বন্ধুত্বের ভয় স্বীকার করতে পারছে না। না, এই মেয়েটা ওকে পাগল করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে ওকে ভিতর থেকে। কাছে টেনে নিতে পারছে না, সরিয়েও রাখতে পারছে না। নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলেছে মুনতাসির চৌধুরী আয়াজ। সব জল্পনা কল্পনা শেষ করে অবশেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিল সবাই। সামনে ড্রাইভার ড্রাইভ করছে আর শিহাব ড্রাইভিং সিটের পাশে বসেছে। পিছনে বসেছে আয়াজ, আয়ান ও রোদেলা। আয়াজ সামনে বসতে চেয়েছিল, কিন্তু আয়ানের চালাকিতে আয়াজকে পেছনে বসতে হলো। শিপ্রা সরাসরি গাজীপুর আসবে, অফিসে ওর একটি কাজ পড়ে গিয়েছিল, তাই একসাথে যেতে পারছে না। আয়াজ ও রোদেলার মাঝখানে আয়ান বসেছে। অনেকক্ষণ ধরেই আয়ান মনে মনে বুদ্ধি পাকাচ্ছে কি করে বাবা ও রোদেলাকে একসাথে বসানো যায়। যেই ভাবা সেই কাজ। হঠাৎ বলে বসলো, বাবা গাড়ি একটু থামাও, আমার বমি বমি পাচ্ছে, জানালার সাথের সিটে বসবো। আয়াজ অবাক হয়ে তাকিয়ে রইল আয়ানের দিকে। আয়ান তো গাড়িতে কখনো বমি করে না, তবে এখন কি হলো? আবার ভাবলো বাংলাদেশ ওয়েদার, তাই হয়তো স্যুট করছে না। গাড়ি থামিয়ে সময় দিল আয়ানকে, তারপর উঠে আয়াজ মাঝখানে বসে আয়ানকে জানালার পাশে বসতে দিল। গাড়ি চলতে শুরু করলো। জানালা খোলা থাকার কারণে রোদেলার চুল বারবার ওর বুকে, চোখে, মুখে আসছে। চুলের সুবাস নাকে আসতে মোহাচ্ছন্ন হয়ে পড়ছে আয়াজ। গত শত হলেও সে একজন পুরুষ। রাস্তার হালকা নিয়ন আলো, মৃদুমন্দ বাতাসে কোনো পুরুষের পাশে যদি তার সদ্যবিবাহিত হালাল স্ত্রী থাকে, তাহলে কেই বা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে? যদিও সে রোদেলাকে স্ত্রী মানে না, কিন্তু সম্পর্কটা তো সত্যি, বিয়েটা তো সত্যি, মিথ্যা নয়। তার উপর সুন্দরী মায়াবতী একটি পরী তার স্ত্রী। বলা বাহুল্য রোদেলা অনেক সুন্দরী, চাঁদের মতো জ্বলজ্বল করে তার মুখশ্রী। রোদেলা ঘুমে বিভোর হয়ে মাথাটা আয়াজের কাঁধে এলিয়ে দিল। এদিকে আয়াজের মনের মধ্যে শুধু রোদেলার মায়াবী মুখটি বারবার ভেসে উঠছে। আয়াজের বুকে যখন রোদেলা ঘুমিয়েছিল, খুব করে আয়াজের মন চাচ্ছিল রোদেলার চুলগুলো একটু ছুঁয়ে দিতে। চুলগুলো কোমর অবধি, রোদেলার মাথা ভরা ঘন কালো কেশরাশি, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চোখ যেন সমুদ্রের গভীরতা, একবার ডুব দিলে তীরে ওঠা দায়। সেই
চাঁদ মুখ তার সদ্য কবুল করে বিয়ে করা স্ত্রী তার পাশে শরীর ঘেঁষে বসে আছে। তাকে ছোঁয়ার অধিকার পেয়ে গেছে, কিন্তু সামাজিক স্বীকৃতি এখনো পায়নি। হালকা হাতে চুলগুলো আলতো করে ধরলো আয়াজ, সবার অগোচরে। গাড়ির ভেতর অন্ধকার থাকায় কেউ দেখলো না বা বুঝলো না। রোদেলাও বুঝতে পারলো না। নাকের কাছে নিয়ে সুবাস নিল নাক টেনে। মনে মনে ভাবলো, কি ক্ষতি হতো যদি এই বতির কেশগুলো ধরে সুবাস নিতে পারতাম। ভাবনার মাঝে গাড়ি ব্রেক কষলো ড্রাইভার। আয়াজ চুলগুলো আস্তে করে ছেড়ে দিল, যেন কেউ টের না পায়। আর মনে মনে নিজেকে, নিজের পুরুষত্বকে ধিক্কার জানালো বারবার। এই মেয়ের সামনে আসলে নিজের কন্ট্রোল হারাই। কই, এই 12 বছরের তো এমন হয়নি। গাজীপুরে এসে পৌঁছালো রাত 12টায়। রিসর্টে পৌঁছানোর পরেই যার যার রুমের চাবি বুঝিয়ে দিচ্ছে রিসর্ট এর ম্যানেজার নিজে। আজ চালাকি করে শিহাবের পাশের রুমের চাবি শিপ্রার হাতে দিয়ে দিল, যাতে দুজন একটু সময় কাটাতে পারে। দুজনের মধ্যে বন্ডিংটা একটু ভালো হয়। 304, 305 নং রুম শিহাব ও শিপ্রার। 309 ও 310 নম্বর রুম আয়াজ, আয়ান ও রোদেলার। সবাই লাগেজ নিয়ে যার যার রুমের দিকে পা বাড়ালে আয়াজ রোদেলার ব্যাগ নিজে টেনে নিয়ে যেতে শুরু করলো। রোদেলা ও আয়ান মুচকি হাসি হাসলো। কথা ছিল 15 মিনিটে সবাই ফ্রেশ হয়ে নিচে লবিতে যাবে ডিনার করতে। সবাই চলে আসলেও রোদেলা এখনো আসলো না। শিহাব খাবার অর্ডার দিচ্ছে। আয়ান রোদেলাকে ডাকতে যেতে চাইলে আয়াজ এত রাতে উপরে ছেলেকে একা পাঠাবে না, তাই আয়ানকে থামিয়ে নিজেই উপরে গেল রোদেলাকে ডাকতে। 310 নম্বর রুমের বাইরে দাঁড়িয়ে বারবার রুম নক করার পরও দরজা খুলছে না, তাই নিচে থেকে বুদ্ধি করে চাবি এনেছিল আয়াজ। সে চাবি দিয়েই দরজা খুলে ফেললো। দরজা খুলেই দেখে রুমে কেউ নেই। বাথরুমে দরজা লাগানো। বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ হচ্ছে। বুঝলো রোদেলা বাথরুমে, তাই শব্দ শুনতে পায়নি। আয়াজ রোদেলাকে ডাকলো। আয়াজের শব্দ শুনে শাওয়ার অফ করে রোদেলা জবাব দিল, কে? আয়াজ, আমি। দরজা খোলো। রোদেলা, শাওয়ার নিচ্ছি, 5 মিনিট আর। আয়াজ, ওকে, জলদি বের হও, খাবার অর্ডার দেওয়া হয়েছে, হারি আপ। রোদেলা ওকে বলে গুনগুন করে গান গাইতে শুরু করলো। গুনগুন শব্দ পেতেই আয়াজ দরজায় কান পেতে শোনার চেষ্টা করলো কি করছে মেয়েটা। এর মধ্যে রোদেলা দরজা খুলে বের হলো। বের হতেই দেখে দরজার সাথে দেয়ালে পিঠ ঠেকিয়ে মোবাইলে কি যেন করছে আয়াজ। রোদেলা, এ কি? মুনতাসির সাহেব, আপনি এখনো যাননি? আয়াজ, তোমাকে একা রেখে কিভাবে যাব? একা নামতে ভয় পাবে না? আয়াজের দিকে তাকিয়ে হঠাৎ রোদেলার স্বপ্নের কথা মনে পড়ে গেল। ছি, কি নির্লজ্জ স্বপ্নটাই না দেখেছে আয়াজকে নিয়ে। এখন ওনার দিকে তাকাতেই রোদেলার হঠাৎ কেন যেন লজ্জা করছে ভীষণ। এদিকে আয়াজ রোদেলার দিকে চোখ তুলে তাকালো। হার্টবিট একটা মিস হয়ে গেল কি? মেয়েটা ধীরে ধীরে সমস্ত চিন্তাশক্তি গ্রাস করে ফেলছে যেন। আয়াজের যে চোখে ঘোর লেগে যাচ্ছে, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, কপালে বিন্দু বিন্দু পানির ফোঁটা রোদেলার সদ্য পরিস্ফুটিত গোলাপের ন্যায় ঠোঁট জোড়া, কালো গভীর দুটি চোখ, ঢেউ খেলানো চোখের পাপড়ি, সদ্য কৈশোরে পা রাখা লতানো নারী অবয়ব। আয়াজের বুকের ভেতর টিপ টিপ করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে ক্রমশই। এ কেমন নিষিদ্ধ অনুভূতি জাগ্রত হচ্ছে। নিষিদ্ধ? না, আর কেউ না জানুক, আয়াজ তো জানে এই অনুভূতি নিষিদ্ধ নয়। দুনিয়ার বুকে রোদেলার সৌন্দর্যে এমন মুগ্ধ হয়ে দেখার অধিকার যে একমাত্র আয়াজেরই আছে। ওই ভেজা চুলে নাক ডুবিয়ে সুবাস নেওয়ার অধিকারও একমাত্র আয়াজের। মুনতাসির সাহেব, কি হলো, কি দেখছেন? বলল রোদেলা। আয়াজ, তোমাকে। হুম? রোদেলার ডাকে সম্বিত ফিরে পেল আয়াজ। না,
এমনি কিছু একটা ভাবছিলাম, বলল আয়াজ। রোদেলা, আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে দেখবেন? আমার বুঝি লজ্জা করে না? আয়াজ, বেয়াদব মেয়ে, এই সমস্যা কি তোমার? আর কে বলেছে তুমি সুন্দর? রোদেলা, আপনার দৃষ্টি পেতনির মতো লাগছে, তাই দেখে অবাক হয়েছিলাম। মানুষ এত পেতনি হয় কিভাবে? বলল আয়াজ। রোদেলা, আর আপনি তো কালা। আয়াজ, কি কি বললা? কালা? তুমি জানো ওই স্কিনের জন্য আমার জন্য কত মেয়ে পাগল, এক নজর দেখার জন্য কত মেয়ে ঘুরঘুর করে আমার পেছনে? কত মেয়ে মানে? এত মেয়ের সাথে মিশেন আপনি? ছি, চরিত্রহীন লোক একটা। আয়াজ, চরিত্রহীন মানে? আর মেয়েদের সাথে মিশি মানে? কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাই না আমি? রোদেলা, আমার দিকে তো চরিত্রহীনদের মতো ড্যাব ড্যাব করে চেয়েছিলেন। আয়াজ, তুমি আর অন্য সব মেয়ে কি এক? তুমি মনে হয় ভুলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে দেখার সম্পূর্ণ অধিকার আছে আমার। ইনফ্যাক্ট দুনিয়ার একমাত্র আমারই অধিকার আছে তোমাকে দেখার। চাইলে আরো অনেক, কথাটি শেষ করতে পারল না আয়াজ, তার আগেই রোদেলা বলে উঠল, তাই ঠিক তো? আয়াজ ও বোকা বনে গেল। শিট, কি বলে ফেললাম! এই মেয়ে, এই মেয়ে আমার মস্তিষ্ক নিয়ে খেলছে। মুনতাসির চৌধুরী, আয়াজ এই পুচকে মেয়েকে কন্ট্রোল করতে পারছে না, না পারছে নিজের অনুভূতিকে কন্ট্রোল করতে, না পারছে এই মেয়েকে কন্ট্রোল করতে। এই মেয়ে ইচ্ছা করে ওকে প্রভোগ করে না। এই মেয়ের সামনে আর থাকা যাবে না। নিজের মন মস্তিষ্কের লড়াইয়ে ব্যর্থ হয়ে আর কথা না বাড়িয়ে বলল, চলো নিচে, সবাই ওয়েট করছে। আর হ্যাঁ, চুল বাঁধো, খবরদার যেন চুল খোলা না দেখি। বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল আয়াজ। পেছনে ফিরে আর চাইল না আয়াজ। রোদেলা মুচকি মুচকি হাসলো। আয়ান ইচ্ছে করে এই প্ল্যান করে আয়াজকে উপরে পাঠিয়েছে, বলেছিল রুমে ওয়েট করতে। রোদেলা ভাবলো অপেক্ষা যখন করতেই হবে এই ফাঁকে গোসলটা করে ফেলুক। মুনতাসির সাহেব যে এক্সট্রা কি নিয়ে রুমে চলে আসবে এটা রোদেলাও জানতো না। তবে যাই হোক, প্ল্যান কাজ করছে। সামনে আরও অনেক প্ল্যান আছে যা রোদেলা আর আয়ান করে রেখেছে। ডিনার করতে বসে চুপচাপ সবাই খাচ্ছিল। এর মধ্যে শিপ্রা বলল, রোদেলা, তোমার ফাইনাল এক্সাম কবে? রোদেলা, 15 দিন পর, তারপর ক্লাস 10-এ উঠবো। শিপ্রা, তোমার নাকি ফিজিক্সে একটু সমস্যা শুনলাম, আয়াজ দায়িত্ব নিয়েছে। ও কিন্তু অনেক ভালো ফিজিক্সে, ঠিক করে বুঝে নিও। আয়াজের মতো ভালো করে তোমাকে কেউ বোঝাতে পারবে না। আয়াজ তোমার আঙ্কেলের মতো, তাই ঠিক করে বোঝাবে। আর তুমিও ঠিক করে পড়বে, কেমন? আয়াজ বেশি সময় নিয়ে একদম নিজের মনে করে পড়াবি, ঠিক আছে? কথাগুলো শুনেই আয়াজ এবং রোদেলার একসাথে কাশি উঠে গেল। শিপ্রা এবং শিহাব দুজন দুজনকে পানি এগিয়ে দিল। মাঝখান থেকে আয়ান এক এক করে দুজনের দিকে একবার আয়াজের দিকে তাকাচ্ছে, একবার রোদেলার দিকে তাকাচ্ছে। আঙ্কেল, ছি ছি, কি কি অদ্ভুত সম্পর্ক! নিজের বিয়ে করা স্ত্রী চাচ্চু বিরস মুখে একবার চাইলেও রোদেলার পানে। কি জানি কি হবে এই নামহীন নিষিদ্ধ সম্পর্কের। শিহাব, সকালে ব্রেকফাস্টের পর মন্ত্রী সাহেবের সাথে মিটিং, তৈরি হয়ে থাকিস। আর শিপ্রা, সকাল থেকে বাচ্চা দুটোর দায়িত্ব তোর। আমরা বিকালে জয়েন করব তোদের সাথে, কেমন? শিপ্রা, ওকে, দোয়া করি মিটিং যেন সাকসেসফুল হয়। আন্টির সব কথা শুনবে, একা কোথাও যাবে না।
অপরিচিত কারোর সাথে কথা বলবে না, বলল আয়াজ। আয়ান ও রোদেলা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। ভাবখানা এমন যেন আমরা শিশু, ভাবলো রোদেলা ও আয়ান। আর একটা কথা, কেউ কিছু দিলে খাবে না, বলল আয়াজ। রোদেলা জো হুকুম মেরে আঁকা। আয়াজ হা করে চোখ তুলে চাইলো রোদেলার দিকে, গোপনে দীর্ঘশ্বাস ফেললো। না, এই মেয়ে তাকে পাগল করেই ছাড়বে, মনে মনে ভাবলো আয়াজ। হেসে উঠল সবাই, সাথে রোদেলা আর আয়ানও জোরে জোরে হেসে উঠল। নাস্তা শেষে আয়াজ ও শিহাব মন্ত্রীর সাথে মিটিংয়ে চলে গেল। শিপ্রা রোদেলা ও আয়ানকে নিয়ে রেস্টুরেন্টের পুল সাইডে ঘুরতে গেল। শিপ্রা বাচ্চাদের সাথে সহজ হওয়ার চেষ্টা করছে, বিশেষ করে রোদেলা, যেহেতু বয়সন্ধিকাল চলছে তার। ওর মনের অবস্থা বুঝে উঠতে চাইছে। এই সময় মায়ের যে খুব প্রয়োজন শিপ্রা তা জানে, তাই রোদেলার সাথে সহজ হওয়ার চেষ্টা করছে শিপ্রা। রোদেলা, তোমার স্কুলে তোমার বেস্ট ফ্রেন্ডকে, বলল শিপ্রা। রোদেলা, মায়েরা আমার বেস্ট ফ্রেন্ড, আর ও অনেক ভালো। শিপ্রা, কোনো ছেলে ফ্রেন্ড নাই? রোদেলা, আছে তো, ফাইম আর তন্ময়, ওরাও ভালো ফ্রেন্ড। শিপ্রা, তোমার কোনো হিরো পছন্দ? রোদেলা, রণবীর কাপুর, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, আরও অনেকেই আছে। শিপ্রা, তোমার ক্রাশকে? মুনতাসির সাহেব বলেই ঠোঁট কামড়ে নিচের দিকে চেয়ে ভাবলো, ইস, কি বলে ফেললো। শিপ্রা অবাক হয়ে গেল মেয়েটির কথা শুনে, মনে মনে ভাবলো, আয়াজ আয়াজ ওর এ কি করে সম্ভব। শিপ্রা শিওর হওয়ার জন্য আবার জিজ্ঞেস করলো, আয়াজ? আমাদের আয়াজ? ও তো তোমার চাচ্চুর মতো, ওর ওপর আবার কেউ ক্রাশ খায়? রোদেলা, উনি আমার আপন চাচ্চু নয়, তাই ক্রাশ খেতে সমস্যা নেই। শিপ্রা অবাক হলো, কিছু একটা ভেবে প্রশ্ন করে বসলো, তোমার বাবার বন্ধু কি যেন একটা, ওই যে নিয়াজ ও আছে তোমাদের বাসায়? নিয়াজও আসে তোমাদের বাসায়? রোদেলা, ও নিয়াজ আঙ্কেল? হ্যাঁ আসে তো, কেন আন্টি? শিপ্রা, ও মা, নিয়াজ কি তোমার আপন চাচ্চু, যে চাচ্চু বললে? রোদেলা বুঝলো ফেঁসে গেছে, কি উত্তর দেবে এখন। চুপ করে পা দিয়ে ফ্লোরে আঁকিবুকি করতে লাগলো। শিপ্রা আন্দাজে ঢিল ছুড়ল। সাহস নিয়ে আস্তে আস্তে রোদেলাকে জিজ্ঞেস করলো, আজকে ভালো লাগে তোমার? রোদেলা? রোদেলা নিশ্চুপ রইল, কোনো উত্তর নেই। শিপ্রা, আমি তোমার মায়ের মতো হই রোদেলা, তোমাকে খুব ভালোবাসি। আমাকে বলো, আজকে তুমি পছন্দ করো? লজ্জা এই নত মুখে স্বীকার করে ফেলল রোদেলা। এমনি কথাগুলো ও কারো সাথে শেয়ার করতে চাইছিল, বাবার সাথে তো শেয়ার করা সম্ভব নয়। দম বন্ধ লাগছিল মাঝে মাঝে। কেন জানি শিপ্রা আন্টির সাথে শেয়ার করে ফেললো। এখন ভয় হচ্ছে, বাবাকে যদি আন্টি বলে দেয় তখন কি হবে। শিপ্রা চুপ করে রইল, কোনো উত্তর বা নেগেটিভ কিছুই বলল না। এটা ওর লাভ নাকি জাস্ট টিনেজ এর ইনফ্যাচুয়েশন, আগে জানতে হবে। সে অনুযায়ী পদক্ষেপ নেবে, তাই এখন কাউকে জানানোর প্রয়োজন মনে করলো না। ভাবলো আগে আয়াজের সাথে কথা বলবে, তবে আয়াজের মতো বুদ্ধিমান একটা ছেলে এটা এখনো বোঝেনি বা জানে না, এটা বিশ্বাস করতে চাইল না শিপ্রা। তাই আয়াজের সাথে কথা বলার আগ পর্যন্ত চুপ থাকার সিদ্ধান্ত নিল শিপ্রা। দুপুরে লাঞ্চ শেষে রুমে একটু শুয়ে রেস্ট নেওয়ার জন্য গেল সবাই। হঠাৎ রোদেলার রুমে নক করার শব্দে রোদেলা রুমের দরজা খুলে দিল। দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। আয়ানকে রুমের ভিতরে আসতে বলে রুমের দরজা লাগিয়ে দিল রোদেলা। আয়ান, তো নেক্সট প্ল্যান কি? রোদেলা, আগে জানতে হবে তোমার পাপা আমাকে পছন্দ করে কিনা। আয়ান, আলবাত করে, আমি দেখেছি পাপার চোখে। রোদেলা, ঘোড়ার ডিম করে, রাতে আমাকে পেতনি বলেছিল। এই পাপাটাও না, আমি এত পরিশ্রম করছি দিনরাত, আর পাপা সব পরিশ্রমে পানি ফেলে দিচ্ছে, মনে মনে ভাবলো আয়াজ। কি আর করবে, পাপা বলে কথা, যাই হোক। তা কিভাবে জানবো পাপা তোমাকে পছন্দ করে কিনা? কোনো প্ল্যান আছে? রোদেলা, বিকালে আমরা সবাই একটু বেরোবো, আমার পাপা মিটিং শেষ করে আসবে। সরি, তোমার পাপা মিটিং শেষ করে আসবে, তুমি আমি
তাদের সামনে ছবি তোলার কথা বলে একটু দূরে যাব, বেশি দূরে নয়, পুল সাইডে অনেক মানুষ থাকবে। তাদের মধ্যে থেকে সবচাইতে হ্যান্ডসাম ছেলেটিকে আমাকে পিক তুলে দিতে বলবো। তোমার পাপাকে জেলাস করাতে হেসে হেসে কথা বলবো, তারপর হাত মিলিয়ে থ্যাঙ্কস দিব। ছেলেটির নাম্বার নেওয়ার নাটক করব, তারপর তোমার পাপার রিয়াকশন দেখব। কেমন বুদ্ধিটা? আয়ান জোস হবে। জেলাসি ভালোবাসার প্রথম স্টেপ, এটা মুভিতে শুনেছিলাম। রোদেলা, আমার বাবা এসব কিভাবে জানলো? আয়ান, কারণ পাপা আর মায়ের মধ্যে ইটুস পিটুস বাড়াতে হবে, তাই রিসার্চ করছি। তো রেডি তো নেক্সট প্ল্যানের জন্য? ইয়েস, রেডি। এদিকে মিটিং রুমে বসে আয়াজ মন বসাতে পারছে না কারো কথায়। বারবার চোখের সামনে ভেসে উঠছে রোদেলার ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়া দৃশ্যটি। ক্ষণে ক্ষণে কোনো কারণ ছাড়াই চোখ বন্ধ করে ফেলছে আয়াজ। দৃশ্যটি চোখে পড়ল শিহাবের। শিহাব আস্তে আস্তে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন করছিস কেন? আয়াজ প্রশ্নটি শুনে বোকার মতো চেয়ে রইল শিহাবের দিকে। কিভাবে বলবে? তোর মেয়ের চেহারায় বারবার ভেসে উঠছে আমার চোখের সামনে। মেয়ের বাবাকে বলবে মেয়েকে নিয়ে তার ফিল হচ্ছে? এসব কি বলা যায়? নিজের চিন্তাভাবনার উপর কত শতবার যে ছিছি বলল আয়াজ, তার কোনো ইয়ত্তা নেই। ক্লান্ত হয়ে মিটিংয়ে মন বসানোর চেষ্টা করলো আয়াজ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।